গ্রামের পূর্ব পাশে নদীর ধারে একটি পরিবার বসবাস করত। পরিবারটি একটি ছোট পরিবার। এই পরিবারের সদস্য সংখ্যা ছিল মাত্র 2 জন, গনি চাচা ও তার মেয়ে রিনা। রিনার জন্মের 5-6 বছরের মাথায় রিনাকে ছোট রেখেই তার মা দুরারোগ্য অসুখে মারা যায়। গনি চাচাও রিনার কথা চিন্তা করে আর দ্বিতীয় বিয়ে করেননি। বাবা ও মেয়ে অভাব অনটনের মাঝে বেশ হাসি খুশিভাবেই জীবন কাটাচ্ছেন। রিনার বাবা গনি মিয়া তার ছোট পরিবার চালাতে বাড়ির পাশেই তাদের এক জমিতে ফসল ও সবজি চাষবাস করে। তাই দিয়ে কোনো রকমে টেনে টুনে সংসার চলে। একদিন হাট থেকে সবজি বিক্রি শেষ করে গনি চাচা বাড়ি ফেরেন। দুপুরবেলায় বারান্দায় বসে রিনাকে ডাক দেয়। মা রিনা, ঘরে আছিস? একটু এদিকে আয় তো মা। এই তো বাবা, আসছি। কি হয়েছে বাবা, হাট থেকে ফিরলে? পানি এনে দিব, খাবে? না, পানি খাবো না, কাছে আয়, বস এদিকে। শোন মা, আমার তো অনেক বয়স হয়েছে, কখন যে আমার কি হয়ে যায় আল্লাহই ভালো জানে। তোকে একটা ভালো ঘরে বিয়ে দিতে পারলে আমি এই চিন্তা থেকে রেহাই পাই। এই কথা বাবার মুখ থেকে শুনে কোনো এক অজানা দুশ্চিন্তায় রিনার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। রিনা মুখটা ভার করে নদীতে পানি আনতে কাঁখে কলসি নিয়ে হাঁটতে হাঁটতে চলে যায়। অন্যদিকে গ্রামের ঠিক উত্তর ধারে রহমান চাচার বসবাস। রহমান চাচারও ছোট একটি পরিবার। তার পরিবারে রহমান চাচা, তার গিন্নি আর তার একমাত্র ছেলে রহিম, এই 3 জন। রহমান চাচার গ্রামে বেশ কিছু জমি জায়গা আছে। রহমান চাচা এইসব জমি চাষবাস করে। রহমান চাচা বেশ ভালোই সচ্ছল। ছেলে রহিম তার বাবার সমস্ত কাজে সাহায্য করে, সমস্ত জমিও দেখাশোনা করে। রহিম রহমান চাচার একমাত্র সন্তান হওয়াতে খুবই আদর সোহাগে বড় হয়। এদিকে রহিম ও রিনা দুজন দুজনকে খুবই পছন্দ করে। রিনা পানি আনতে গিয়ে নদীর ধারে গাছের নিচে বসে আনমনে রহিমের জন্য অপেক্ষা করতে থাকে। অল্প কিছুক্ষণ অপেক্ষা করতেই রহিম রিনার কাছে এসে দাঁড়ায়। রহিম রিনাকে মুখ ভার করে বসে থাকতে দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে রিনা, তুমি এমন মুখ কালো করে বসে আছো? কিছু কি হয়েছে? আমাকে বলো। তোমাকে এমন মুখ ভার দেখতে আমার একদমই ভালো লাগে না। বাবা আমার বিয়ের কথা ভাবছে। আমি কি এতই বড় হয়ে গেছি? আমি কি বাবার কাছে বোঝা হয়ে গেছি? এতটুকু বলেই মুখটা ভার করে চোখ মুছতে মুছতে রিনা চলে গেল। অন্যদিকে একই গ্রামে বসবাস করতেন গ্রামের মোড়ল মশাই। মোড়ল মশাই খুবই সম্ভ্রান্ত ও ধনবান। গ্রামের অধিকাংশ জমি জায়গা ও সম্পদের মালিক তিনি। গ্রামের দরিদ্র কৃষকদের বিপদে আপদে চড়া সুদে ধার দেনা দেন। সুদের টাকায় অঢেল সম্পদ গড়ে তুলেছেন। গনি চাচাও মোড়ল মশাইয়ের কাছ থেকে চড়া সুদে ধান নিয়ে তার জমিতে ফসল ফলিয়েছেন। মোড়ল মশাইয়ের একটি পুত্র সন্তান। মোড়ল মশাইয়ের সন্তান হওয়াতে সে প্রচণ্ড রকমের বদমেজাজি, উগ্র এবং অত্যাচারী স্বভাবের। বিনা কারণে গ্রামের মানুষকে অত্যাচার ও দরিদ্র মানুষের উপর জুলুম অবিচার চালায়। গ্রামবাসীও তার এরকম আচরণ ও স্বভাবের কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে। মোড়ল মশাই নিজেই
তার ছেলের এরকম বদমেজাজ ও উগ্রতা দেখে চিন্তিত হয়ে পড়েন। ছেলে নেশাভান করে নষ্ট হয়ে যাচ্ছে ভেবে মোড়লের চিন্তা হতে থাকে। হঠাৎ একদিন উঠানে বসে মোড়ল মশাইকে চিন্তিত দেখে নায়েব বলে, কি হয়েছে মোড়ল মশাই? বেশ কয়েকদিন যাবৎ আপনাকে অনেক চিন্তিত দেখা যাচ্ছে। নায়েব, তোমাকে আর কি বলবো, তুমি তো সবই জানো। ছেলেটাকে নিয়ে বড় দুশ্চিন্তা হয়, কি যে করি। তা আপনি ঠিকই বলেছেন। ছোট সাহেব যা শুরু করেছেন তাতে আপনি না থাকলে আপনার এই বিষয় সম্পত্তি টিকিয়ে রাখা ওনার পক্ষে সম্ভব নয়। ছেলেটাকে শোধরানোর একটা উপায়ও বের করতে পারছি না। আমাদের কারো কথাই শোনে না। কি যে হবে ছেলেটার। হুজুর, কিছু যদি মনে না করেন, আমি বলি কি, ছোট সাহেবকে একটি বিয়ে করিয়ে দেন। দেখবেন আস্তে আস্তে সংসারী হয়ে উঠবে, সব কিছু ঠিক হয়ে যাবে। আমার এমন বদমেজাজি ছেলের সাথে কে মেয়ে বিয়ে দেবে? আপনি শুধু একবার বলেন, মেয়ের অভাব হবে না। দেখো তাহলে সন্ধান করে মেয়ে পাও কিনা। গ্রামের ওই পূর্বধারে গনিমিয়ার খুবই রূপবতী ও গুণবতী একটি কন্যা আছে। আপনি চাইলে কথা বলে দেখতে পারেন। গনিমিয়া কি তারও মন সুন্দর মেয়ে আমার ছেলের জন্য দেবে? তাছাড়া গনিমিয়াও তো আমার ছেলেকে চেনে। গনিমিয়ার আপনার কাছে অনেক দেনা, সে এই দেনা শোধ করতে পারবে না। সেই ভয় হলেও সে এই বিয়েতে রাজি হবেন। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, চলো কাল কথা বলে আসি গনিমিয়ার সাথে। দেখি গনিমিয়া কি বলে। পরদিন সকালবেলায় মোড়ল মশাই ও নায়েব হাঁটতে থাকে গনিমিয়ার বাড়ির উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে গ্রামের পূর্ব পাশে গনিমিয়ার বাড়িতে পৌঁছে গেল। গনিমিয়া, ও গনিমিয়া, বাড়ি আছো নাকি? বাইরে আসো, দেখো কে এসেছে তোমার বাড়িতে। গনিমিয়া ঘর থেকে বাইরে এসে দেখল মোড়ল মশাই ও নায়েব মশাই উঠানে দাঁড়ানো। আরে হুজুর, আপনি হঠাৎ আমার বাড়িতে? এ তো আমার জন্য বড়ই সৌভাগ্যের ব্যাপার। গরিবের বাড়িতে আপনার আগমন। তা আপনি কষ্ট করে আসতে গেলেন কেন হুজুর? কাউকে দিয়ে খবর পাঠালে আমি নিজেই চলে যেতাম আপনার কাছে। আরে থাক থাক গনিমিয়া, এত ব্যস্ত হবার কিছুই নাই। তোমার জন্য অনেক বড় একটি সুখবর নিয়ে এসেছি। কি যে বলেন নায়েব মশাই, গরিবের আবার সুখবর? নুন আনতে পান্তা ফুরায়। গনিমিয়া, তোমার মেয়েটাকে মোড়ল মশাই তার ছেলের জন্য পছন্দ করেছেন। তুমি চাও তো মোড়ল মশাইয়ের সাথে আত্মীয়তা করতে পারো। এ আপনি কি বলছেন নায়েব মশাই? হুজুরের সাথে আত্মীয়তা করার দুঃস্বপ্ন আমি কোনোদিনও দেখি নাই। আর তাছাড়া আমার মতো গরিবের সাথে হুজুরের সম্পর্ক করা মানায় না। আমার মা মরা মেয়ে, ওর কোনো স্বাদ আহ্লাদ পূরণ হয় এমন কোনো কিছুই আমি করতে পারি নাই। তুমি চিন্তা করো না গনিমিয়া, তোমার মেয়ে আমার বাড়ির বউ হলে কোনো কিছুরই অভাব হবে না। বাকিটা তোমার ইচ্ছা, তুমি চিন্তা করে দেখো কি করবা।
আমি আর কি বলবো হুজুর, মা মরা মেয়ে আমার, ওর যাতে ভালো হয় এমনটাই আমি আশা করি। তবে ওর মতামতটাও জানার দরকার আছে। গনি মিয়া, হুজুরের তোমার কাছে অনেক পাওনা, একবারে পরিশোধ করতে পারবা তো মিয়া? আমি বলি কি, বিয়েতে রাজি হয়ে যাও, মেয়ের মতের কি আছে? তুমি রাজি হলে তোমার সব দেনাও মওকুফ করে দেওয়া হবে। তাছাড়া ভবিষ্যতেও টাকার অভাবে আর চাষবাস আটকে থাকবে না। এবার তুমি বুঝো কি করবা, বাড়ি ঘর ভিটেমাটি বেচে ঋণ শোধ করবা, নাকি বাকি জীবনটা বাপ মেয়ে মিলে আরামায়েশে কাটাবা? হুজুর, আমাকে দয়া করে কয়েকটা দিন সময় দেন, আমি আপনাদেরকে জানাবো। এদিকে দরজার আড়ালে দাঁড়িয়ে সব কথাবার্তা শুনছিল রিনা। তাদের কথাবার্তা শুনে রিনার চোখ ছলছল করতে থাকে। সব কথা শেষ করে মোড়ল মশাই ও নায়েব চলে গেল। রিনা প্রচণ্ড দুঃখ কষ্ট বুকে চেপে নদীর ধারে বসে বসে কাঁদতে থাকে। এমন সময় রহিম চলে আসে। রিনাকে বসে বসে কাঁদতে দেখে, কি হয়েছে রিনা, কাঁদছো কেন তুমি? কি হয়েছে আমাকে বলো। মোড়ল মশাই তার ছেলের বিয়ে প্রস্তাব নিয়ে বাবার কাছে এসেছিল। কি বলো এসব? তোমার বাবা রাজি হয়েছে? না, বাবা কিছু বলেনি, তবে বাবা মোড়ল মশাইয়ের কাছে অনেক দেনা। বাবাকে দেনার ভয়ও দেখিয়ে গেছে নায়েব। বাবা কি করবে বুঝতে পারছেন না, তাই তাদের হাতে পায়ে ধরে কিছুটা সময় চেয়েছে। আমি কিছু জানি না রহিম, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি যদি কারো ঘরের বউ হই তবে তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না, এটাই আমার শেষ কথা। চিন্তা করো না রিনা, আমাকে কয়েকটা দিন সময় দাও। আমি আজকেই শহরে যাব। শহরে কাজ করে তোমার বাবা সব দেনা শোধ করে দেব। তুমি শুধু আমার উপর আস্থা রাখো। এ কথা বলেই রহিম ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে যায়। পরদিন সকালবেলা রহিম কাজের সন্ধানে শহরে চলে আসে। শহরে আসার পর রহিমের এক ছোটবেলার বন্ধু রহিমকে শহরে খুব ভালো একটি রুটির দোকানে কাজ পাইয়ে দেয়। এভাবেই কাটতে থাকে বেশ কয়েকটি দিন। রহিমের কারণে রুটির দোকানটিতে বেশ ভালো রকমের ভিড় হতে থাকে। রহিমের হাতে রুটির স্বাদই নাকি আলাদা। দোকান মালিকও এত ভালো ব্যবসা দেখে রহিমকে বেতনের বাইরেও বেশ কিছু উপরি বোনাস দিতে থাকে। এভাবেই দেখতে দেখতে 3 মাস কেটে গেল। এদিকে গ্রামের তথ্য প্রযুক্তি বা যোগাযোগ ব্যবস্থার অনুন্নতির কারণে গ্রামের কারো সাথেই যোগাযোগ করতে পারে নাই রহিম। বেশ কয়েকবার রিনার কাছে চিঠিও দিয়েছে, কিন্তু কোনো উত্তর আসেনি। একদিন রহিম মনোযোগ দিয়ে কাজ করতে থাকে তার দোকানে। কাজের মাঝেই হঠাৎ মাথা উঁচু করতেই দেখে রাস্তার ওপার থেকে রিনা এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। রহিম সব কাজ ফেলে দিয়ে দৌড়ে রিনার কাছে চলে আসে। বিস্ময় ভরা চোখ নিয়ে জিজ্ঞেস করে, রিনা, তুমি এখানে কিভাবে? আর আমি এখানে কাজ করি তুমি জানলে কিভাবে?
তোমার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি, তোমাকে চিঠিও দিয়েছি, অনেকের কাছে চিঠিতে খবরও চেয়েছি, কিন্তু কোনোভাবেই তোমার খবর পাইনি। রিনা চুপচাপ দাঁড়িয়ে রহিমের সব কথা শুনতে থাকে। একটি কথাও বলল না সে। কিছুক্ষণ চুপ করে থেকে আমি এখন থেকে তোমার সাথে শহরেই থাকবো, আমি আর গ্রামে ফিরবো না। রহিম ও রিনা শহরেই বসবাস করতে শুরু করে। দুজনে বেশ হাসি খুশি ও সুখে শান্তিতে বসবাস করে। দেখতে দেখতে দুজনের সংসার প্রায় 1 বছর হয়ে এলো। এর মাঝে অনেকবার রহিম গ্রামে যেতে চাইলে রিনা কোনো না কোনো বাহানা করে রহিমকে গ্রামে যেতে দেয়নি। হঠাৎ একদিন গ্রাম থেকে রহিমের একটা চিঠি আসে। রহিম চিঠিটা হাতে নিয়ে পড়তেই, বাবা রহিম, কেমন আছিস? আজ প্রায় 1 বছর হলো শহরে আছিস। আমি আর তোর মা বেশ ভালোই আছি। ইদানিং তোর মা তোকে এতদিন দেখতে না পেয়ে খুবই মন খারাপ করে বসে থাকে। খাওয়া দাওয়াও অনেকটা কমিয়ে দিয়েছে। সারাক্ষণ তোর কথা ভাবে। তুই চলে আয় বাপ, অনেক তো হলো। তাছাড়া আমাদের যা কিছু জমি জায়গা আছে, তুই ভালোভাবে দেখাশোনা করে চাষবাস করলে আমাদের সংসারে অভাব হবে না। চিঠিটা পড়া শেষ করতেই রহিমের মুখটা কালচে হয়ে এলো। রহিম রিনাকে বলল, রিনা, গ্রাম থেকে বাবার চিঠি এসেছে। মা আমাকে এতদিন দেখতে না পেয়ে ভেঙে পড়েছে। তাছাড়া আমরা শহরে আছি প্রায় 1 বছর হয়ে এলো। দোকানে কাজ করে বেশ ভালোই উপার্জন করেছি। চলো এবার দুজন মিলে গ্রামে ফিরে যাই। গ্রামে ফিরে তোমার বাবার দেনাও শোধ করব। তাছাড়া হাতে বেশ কিছু জমানো অর্থও থাকবে। তা দিয়ে গ্রামে আমাদের জমিতে চাষাবাস করলে আমরা বেশ ভালোই থাকব। রিনা প্রথমে রহিমকেও গ্রামে যেতে দিতে চায় না, কিন্তু বাবা মার থেকে সন্তানকে দূরে রাখা অন্যায় ও রহিমের মার অসুস্থতার কথা ভেবে রিনা রহিমকে আর বাধা দেয় না। পরদিন সকালবেলা রহিম একাই তার বাবা মার সাথে দেখা করতে গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। গ্রামে পৌঁছে রহিম তার বাবা মার সাথে দেখা করে এবং বলে, বাবা, তোমরা আমাকে ক্ষমা করে দিও। তোমাদের না জানিয়ে আমি একটা অন্যায় করে ফেলেছি। গ্রামের পূর্ব পাশে নদীর ধারে গনি চাচার মেয়ে রিনা, ওকে আমি বিয়ে করেছি। কি বলছিস তুই? আমাদের গনি মিয়ার মেয়ে রিনা? ওকে কোথায় পেলি তুই? গ্রামে ঢুকতেই রহিম রিনার বাবা গনি মিয়াকে খবর পাঠায় তাদের বাড়ি আসতে। এর মধ্যেই গনি মিয়াও এসে হাজির হয় রহিমদের বাড়িতে। রহিম গনি মিয়ার হাতে মোড়লের দেনার টাকাটা তুলে দিয়ে বলে, চাচা, আপনাদেরকে না জানিয়ে আমি একটা বড় ভুল করে ফেলেছি। আপনার মেয়ে রিনাকে আমি বিয়ে করেছি। আমরা দুজনে বেশ ভালোই সুখে শান্তিতে শহরে বসবাস করছি। এ তুমি কি বলছো বাবা রহিম? আমার মেয়ে রিনা, ওকে তুমি কোথায় পেলে? ও তো আমাদের ছেড়ে চলে গেছে আজ প্রায় 1 বছর হলো। মরল খুবই তড়িঘড়ি করে বিয়ের প্রস্তাব দিতেই 15 দিনের মধ্যে বিয়ের দিন ঠিক করে ফেলে। দেনার প্রচন্ড চাপে আমার আর কিছুই করার ছিল না। রিনা মাও আমার এমন প্রচন্ড অসহায় অবস্থা দেখে আমাকেও কিছু বলে নাই। মেয়েটা আমার বিয়ের দিন রাতে
এত কষ্ট সহ্য করতে না পেরে গলায় কলসি দিয়ে নদীতে ডুবে আত্মহত্যা করে। কি বলছেন আপনারা? আপনারা কি সব পাগল হয়ে গেছেন? আমার মাথায় কিছুই ঢুকছে না। আজ সকালেও তো আমি রিনাকে বিদায় দিয়ে গ্রামে আসলাম। আমি বিশ্বাস করি না রিনা আমার সাথেই আছে, আমার সাথেই থাকে। বাবা রহিম, আমার সাথে চলো, আমি তোমাকে আমার রিনার কাছে নিয়ে যাচ্ছি। বাবা রহিম, ওই যে দেখো আমার মেয়ে রিনা, কত শান্তিতে তার মায়ের পাশে শুয়ে আছে। এ কথা বলে গনি মিয়া রহিমকে কবরের পাশে রেখে চোখ মুছতে মুছতে চলে গেল। রহিম অঝরে কবরের সামনে বসে কাঁদতে শুরু করলো। রিনা, তুমি এসেছো? তুমি এটা কি করলে? তুমি এভাবে আমাকে একা ফেলে কেন চলে গেলে? তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? আমি তো তোমার সাথেই থাকতে চেয়েছিলাম। তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না সেটাও বলেছিলাম। আমি তাই তোমাকেই বিয়ে করেছি, তোমার সাথেই থেকেছি। কিন্তু আজ তুমি সব জেনে গেছো। আমি আর তোমার সাথে থাকতে পারবো না। এর জন্যই আমি মানা করতাম গ্রামে আসতে। বিদায় রহিম, ভালো থেকো। আমি তোমার মাঝেই সারা জীবন বেঁচে থাকবো।